আমন্ত্রণ চ্যানেল 24-এর বিকাল 4টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের শিরোনামগুলো। আপনাদের সাথে থাকছি আমি শাহনাজ শাহরিয়ার। 16 বছর পর দ্বিতীয় শিরোপা জয় স্পেনের। একপেশি ফাইনালে আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়েছে লা রোহা ফিউরিরা। ম্যাচ জুড়ে কোনো প্রতিরোধই গড়তে পারেনি তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন জয়ীরা। অতিরিক্ত সময়ে গোল করে জয়ের নায়ক সুপার সাব ফেরান তোরেস। তার আগে নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে লাল কার্ড দেখে এনজো ফার্নান্দেজ মাঠ ছাড়লে 10 জনের দলে পরিণত হয় আলবিসেলেস্তেরা। যুক্তরাষ্ট্র থেকে রেজানুজ্জামানের রিপোর্ট। 22-এর হাসি 26-এ এসে কান্না। 4 বছর আগে বিশ্বকাপ তাকে দিয়েছিল পূর্ণতা, এবার দিল বিদায়ের অশ্রু। ট্রফিটা শেষ পর্যন্ত হাতে উঠল না, কিন্তু 2 দশকের অসংখ্য স্মৃতি, অগণিত রেকর্ড আর কোটি মানুষের ভালোবাসায় লিওনেল মেসির মাহাত্ম্য কমেনি এতটুকু। একবার পেরেছেন, আর না পারার কষ্ট আরও একবার পেলেন, তাই তো চোখের জলে বিদায়। এবারের আসর থেকে, হয়তো বিশ্বকাপ থেকেও, হয়তো প্রাণের চেয়েও প্রিয় আকাশী নীল জার্সি থেকেও। আর তাহলে কিংবদন্তির জীবনে ছোট্ট আক্ষেপের মতো তিনিও শেষ ম্যাচে পরাজিত সেনাপতি। যুদ্ধ জিততে না পারার কষ্টে কাঁদলেন, সেই জল দেখে চোখের পাতা ভিজে ওঠেনি এমন কেউ কি আছেন? বিশ্বকাপের ফাইনাল হারের পর সবার আগে রানার্স আপ মেডেল নিয়ে আকাশের পানে তাকালেন লিওনেল মেসি। হয়তো সৃষ্টিকর্তার কাছে অনুযোগ, এ কেমন তার বিচার। ফুটবলের জন্য সব দিয়েও কেন চিত্রনাট্যের শেষটা তার সাফল্য আর পূর্ণতায় পূর্ণ হলো না? কিন্তু বিধাতা তো ভাগ্য লেখন অনেক আগেই লিখে রেখেছেন। 4 বছর আগেই তার ক্যারিয়ারকে দিয়েছেন পূর্ণতা। দুপা মুড়িয়ে সবুজ গালিচায় বসে থাকার এই ছবিটাও মনে করিয়ে দেয় শত কোটির আইডল হয়েও নিজে বড্ড একা। দলকে এতটা দিলেন, 8 গোল আর 4 অ্যাসিস্ট। শেষ ম্যাচেও কিনা তার উপরই নির্ভর করলো আর্জেন্টিনা। আর মেসির উপর কি ভর করলো? তিনি যে ব্যর্থ, এই দুঃখ ভোলার আর কষ্ট সইবার সাহস আছে তো? 2 দশক আর 6 বিশ্বকাপের যাত্রা থামলো বলে, কিন্তু তাকে ভোলা যাবে না, ভুলতে দেবে না 22-এর হাসি, 26-এর কান্না। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র। এবার অন্যান্য প্রসঙ্গ। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর মুজাফফরের বিচার নিয়ে স্পষ্ট অবস্থানে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা সালাউদ্দিন আহমদ বলেছেন, একই ব্যক্তির বিরুদ্ধে সেনা ও ফৌজদারি আইনে একযোগে বিচার করার সুযোগ নেই। বিজিবির সদর দপ্তর পরিদর্শন শেষে মন্ত্রী জানিয়েছেন, দীর্ঘদিন পলাতক ছিলেন, তাই তাকে জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে সেনা আইনে বিচার করা হবে। তার অন্যান্য সহযোগীদেরকেও সামরিক আদালতে বিচার হয়েছে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে সিভিল আইনে মামলা করার আইনগত যৌক্তিকতা পর্যালোচনা করা হবে বলেও ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে মিয়ানমারের চলমান সংঘাতের প্রসঙ্গে সীমান্ত পরিস্থিতিকে অত্যন্ত স্পর্শকাতর উল্লেখ করে সালাউদ্দিন আহমদ বলেন, সীমান্তে ল্যান্ডমাইন শনাক্তে বিজিবিকে বিশেষ যন্ত্রপাতি দেয়া হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যা মামলায় কনভিক্টেড হয়েছে বা এক্সিকিউটেড হয়েছে, সেই রায় অনুসারে তার মধ্যে তার বিষয়ে কোনো ফাইন্ডিংস আসে কিনা সেটা সেই জেনারেল কোর্ট মার্শাল দেখবে সেই আইনে। এখানে আমাদের সিভিল লতে তাকে এখন আবার মামলা অন্তর্ভুক্ত করাটা কতটা আইনসম্মত হবে সেটা তখন দেখা যাবে, এখন না। জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠাতে ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো এই চিঠিতে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রত্যর্পণের অনুরোধের পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের কপিও যুক্ত করা হয়েছে। 2025 সালের 17 নভেম্বর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে রায়ে তাদের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশও দেওয়া হয়। আর এই মামলার অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাষ্ট্রপক্ষের সাক্ষী হওয়ায় তাকে দেয়া হয় 5 বছরের কারাদণ্ড। আসাদুজ্জামান খান বাংলাদেশের আইনে ওনার বিচার হয়েছে,
এবং উনি যেহেতু পলাতক আসামি, ওনাকে ফিরিয়ে আনার জন্য আমরা যে চিঠিটা দেওয়ার প্রয়োজন সেটাই আমরা দিয়েছি। আসাদুজ্জামান কামালকে দেশে ফিরিয়ে এনে ওনার বিচারও সম্পন্ন করা হবে, ঠিক যেভাবে শেখ হাসিনা সহ অন্যান্য আসামিদের বিচার হবে। আগামী 2 মাসের মধ্যে সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শেষ হতে পারে। ইন্টারপোলের চাওয়া অনুযায়ী প্রয়োজনীয় সব নথি পাঠানো হয়েছে দুবাই কর্তৃপক্ষের কাছে। সাবেক পুলিশ কর্মকর্তার দাবি, বেনজিরকে দেশে ফিরিয়ে আনতে ইতিবাচক অগ্রগতি হয়েছে, নেই কোনো আইনি বাধা। ফয়সাল হোসেনের রিপোর্ট। বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। বাংলাদেশ পুলিশের 3টি গুরুত্বপূর্ণ পদে 1 দশকেরও বেশি সময় দায়িত্ব পালনকালে নানা কর্মকাণ্ডে বারবার সমালোচিত হয়েছেন বেনজির আহমেদ। বিভিন্ন আলোচিত ঘটনার পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন সাবেক এই আইজিপি। দেশ ছেড়ে আবাস গড়েন সংযুক্ত আরব আমিরাতে। সেখানেই গত 12 জুন তাকে গ্রেপ্তার করা হয়। সংসদে এই তথ্যটি নিশ্চিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। এরপর থেকেই প্রশ্ন, কবে দেশে ফিরিয়ে আনা হবে বেনজিরকে? 1 মাসের আলটিমেটাম দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, তা শেষ হয়েছে। ইতোমধ্যেই দুবাই পুলিশের কাছে ইন্টারপোলের চাওয়া অনুযায়ী সব নথি জমা দিয়েছে দুদক ও বাংলাদেশ পুলিশের প্রতিনিধি দল। গ্রেপ্তারের পর দুবাইয়ে অর্থ আত্মসাতের একটি মামলায় কারাগারে আছেন তিনি। আমার দৃঢ় বিশ্বাস আগামী 1-1.5 মাস পুলিশের সাবেক এই কর্মকর্তার দাবি, দুবাই সরকারের ইতিবাচক সাড়া মিলেছে। সব ঠিক থাকলে আগামী 2 মাসের মধ্যেই বেনজিরকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। ওই মামলা নিষ্পত্তি হতে হবে, তারপরে আসবে, এরকম কোনো কথা নেই। কারণ আপনারা জানেন যে যে দেশে সে গ্রেপ্তার হয়েছে সেটা তো কোনো গণতান্ত্রিক রাষ্ট্র না, এটা রাজতন্ত্র সিস্টেম। তো সুতরাং রাজতন্ত্র সিস্টেম তারা চাইলেই ফেরত পাঠিয়ে দিতে পারবে। ইউএই সরকার অর্থাৎ দুবাই সরকারেরও একটা সম্মতি আছে, তারা কিন্তু দিবে না এরকম কথা বলে নাই। তা আমার দৃঢ় বিশ্বাস আগামী 1-1.5 মাসের মধ্যেই তাকে হয়তো ফিরিয়ে আনা সম্ভব হবে। অর্থ আত্মসাৎ, প্রতারণা, জমি দখল সহ বেনজির আহমেদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে ডজনখানিক মামলা রয়েছে। দেশে ফিরলে এসব মামলারও মুখোমুখি হতে হবে সমালোচিত এই পুলিশ প্রধানকে। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। শ্রমিকদের অধিকার সংরক্ষণ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ হোংবো সৌজন্য সাক্ষাতে গেলে এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুলে ধরেন শ্রমিক বান্ধব ও টেকসই কর্মপরিবেশ নিশ্চিতে সরকারের অঙ্গীকার। সচিবালয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। আলোচনা হয় দেশের তৈরি পোশাক খাতের অগ্রগতি, কর্মক্ষেত্রে নিরাপত্তা, অনানুষ্ঠানিক শ্রমবাজারের উন্নয়ন এবং আন্তর্জাতিক শ্রম মান বাস্তবায়নে বাংলাদেশের অর্জন নিয়ে। আইএলও মহাপরিচালক জানিয়েছেন, ঢাকার সঙ্গে দীর্ঘদিনের অংশীদারি আরও জোরদারে আগ্রহী তারা। আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে একটি নির্ভরযোগ্য তথ্য ভান্ডার গড়ে তোলার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে বৈঠকে একথা জানিয়েছেন তিনি। ধাপে ধাপে ফ্যামিলি কার্ড সারা দেশে ছড়িয়ে দেওয়ার রূপরেখা ও অগ্রগতি নিয়ে সচিবালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রকৃত উপকারভোগীদের কাছে কার্ডের সুবিধা সঠিকভাবে পৌঁছে দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। জোর দিয়েছেন তথ্য সংগ্রহ এবং নির্বাচন প্রক্রিয়াতে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের উপর। সেই সাথে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয়ের জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাম উপসর্গে দেশে আরও 5 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় হাম এবং উপসর্গে রোগী শনাক্ত হয়েছে মোট 1069 জন। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বলা হয়েছে, গত 15 মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে 95 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগের মৃত্যুর সংখ্যা 698 জন। এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগী 14,578 জন। এছাড়া সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 1,18,570 জন। এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি 1,01,026 জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন 97,532 জন।
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের জলসুরি আবাসনের বাড়িতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। সকাল থেকে দুদকের সম্পদ ব্যবস্থাপনা বিভাগ নারায়ণগঞ্জে জিয়াউলের বাড়িতে থাকা আবাসন, আসবাব এবং সরঞ্জামের তালিকা করছেন। সাবেক এই সেনা কর্মকর্তার যাবতীয় সম্পত্তি ক্রোকের উদ্দেশ্যে আয় বহির্ভূত অর্জিত সম্পদও তালিকাভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা। এর আগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের বাসায় অভিযান পরিচালনা করে দুদক। সেখানে তার 18 কোটি টাকা মূল্যের দুটি ফ্ল্যাটে থাকা সম্পদের তালিকা করেছেন দুদক কর্মকর্তারা। আজকে সংশ্লিষ্ট কর্মকর্তা যিনি মামলা তদন্ত করছেন তিনি সহ এই 8 তলা যে ভবনটি আছে এই ভবনটি রিসিভারকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আজকে দুদক থেকে একটি টিম গেছে। সমালোচিত রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদকে আবার গ্রেপ্তার করা হয়েছে। পল্লবী থানার মামলায় ইসিবি চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। রিজেন্ট হাসপাতাল কেলেঙ্কারি সহ একাধিক ঘটনায় শাহেদের বিরুদ্ধে বিভিন্ন মামলা বিচারাধীন। এ ছিল বিকাল 4টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।